প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি সবার ক্লাস নিয়ে, ঠিক আছে, কি কি দিক নির্দেশনা এটা নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি। তো এরপরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছো, আমি তোমাদের সাথে মোটামুটিভাবে যতটুকু পারছি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা তোমার যদি শুরুতেই বিরক্ত লাগে তাহলে তোমাকে বলবো যে ভিডিওটা স্কিপ করো, আর যাদের দরকার আমি অল্প কথায় কিছু গল্প করব, ঠিক আছে। আজকের কোনো ক্লাস না, এখানে কোনো শেখার বিষয় না। এখন আজকে মোটামুটি 27 তারিখ, তার মানে আমাদের পরীক্ষা হচ্ছে 12 তারিখে, তো ধরেই নেই আর 15 দিন আছে। তো এই লাস্ট 15 দিন আমরা কিভাবে কাটাবো আর কি। এখন তো আমরা একটা প্যারার মধ্যে আছি যে আসলে কি পড়বো, কি বাদ দিব, আর কিভাবে প্রস্তুতি নিব। তো শুরুতেই যদি একটা কথা বলি যে পরীক্ষার ফরম্যাটটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে স্কুল, একটা হচ্ছে স্কুল টু, আর একটা হচ্ছে কলেজ। তো দেখো, স্কুল 2-এ যারা আসো তারা তো ম্যাক্সিমামই হচ্ছে ল্যাঙ্গুয়েজের। তো এই ক্ষেত্রে বাংলা 50 এবং ইংলিশ 50, তোমরা এটার উপর প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে লিখবা তাহলেই হবে। তো স্কুল 2-র প্রার্থীর সংখ্যা খুবই কম থাকে, এবং স্কুল 2-তে যারা জব করে তারা জানে যে এটা আমার সাময়িক একটা জব, এটা আবার পরবর্তীতে তারা চেঞ্জ করে, ম্যাক্সিমামই চেঞ্জ করে হয় স্কুল অথবা কলেজে চলে আসে। তো এখন স্কুলে যারা আসো আর কলেজে যারা আসো প্রত্যেকের কথা একই। আমি গত 2টা ভিডিওতে একই আলোচনা করেছি যে তোমরা যারা আসো তারা যেটা করবা, দেখো তোমরা সায়েন্সের যারা আসো তারা শুরুতে, যারা সায়েন্সের আসো তারা শুরুতে স্কুলেরটার প্রস্তুতি নিবা। যারা সায়েন্সের আসো তারা শুরুতে স্কুলের প্রস্তুতি নিবা। যারা কমার্সে আসো, বিজনেসে আসো তারা শুরুতে কলেজের প্রস্তুতি নিবা। এবং আর্টসে যারা আসো, মানবিক, তাহলে আর্টসে যারা আসো এদের মধ্যে বাংলা ইংলিশ বাদে বাকিরাও কলেজের প্রস্তুতি নিবা। বাংলা ইংলিশ আইসিটি হচ্ছে আলাদা, বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো আলাদা। আর আরবিতে যারা আছে, ঠিক আছে, এদের সাবজেক্টটা হচ্ছে অ্যারাবিক এই সাবজেক্টটা হচ্ছে আলাদা। তোমরা শুরুতে স্কুল কলেজ যেটা খুশি নিতে পারো, এরা হচ্ছে সৌভাগ্যবান। এরা হচ্ছে এই যে বাংলা ইংলিশ আইসিটি অ্যারাবিক, এরা হচ্ছে সৌভাগ্যবান। তোমাদের যেটা মন চায় তোমরা সেটা নিতে পারো, কারণ এই ক্ষেত্রে অনেকগুলো অপরচুনিটি থাকে। এখন যারা সায়েন্সে আছো তাদের কেন বলি যে তোমরা স্কুলেরটা নিলে কলেজে হয় কি খুবই কম সংখ্যক সিট থাকে। তো এই ক্ষেত্রে স্কুলের প্রস্তুতিটা নিলে তোমাদের, যেমন ভৌত বিজ্ঞানে যারা আছো, পদার্থ রসায়ন, এদের জন্য অনেক সহজ, টেকা পাশ করলেই চাকরি। গণিতে যারা আছো মোটামুটি তুলনামূলক একটু কঠিন, কিন্তু পাশ করলেই চাকরি। এখন আমাদের এই 18তম থেকে, অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে দেখবা যে পাশ করলেই চাকরি। যেমন 17তমতে আমরা দেখেছি যে 5ম গণবিজ্ঞপ্তিতে যারা পাশ করেছে তাদেরই চাকরি হয়েছে। এখানে মার্কটা মুখ্য বিষয় না, চাকরি পাওয়াটা মুখ্য বিষয়। তাহলে এই ক্ষেত্রে তোমরা এই সময়ে দেখো আমাদের মেইন টার্গেট থাকবে বাংলাদেশ টিমের মতো না যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা এটা নিয়ে না, দিস ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা চিন্তা করব। যে আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে? বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তারপরেও আমি নিবন্ধন পাশ না করে ছাড়বো না, এবং এবারেই পাশ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2টা কাজ করতে হবে। দেখো, এই 15 দিন আমাদের খুব ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হইতে হবে, মনোনিবেশ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি? বর্জনীয় একটা কাজ, সেটা হচ্ছে স্মার্টফোনটা বাদ দিতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে মোবাইল ফোন বাদ। আরেকটা কাজ যদি বলি সেটা কি, টেনশন বাদ দিতে হবে। তোমার টেনশনে কি কোনো মার্ক আছে? তোমার টেনশনে কোনো মার্ক, তুমি ধরো টেনশন করলে, হিউজ পরিমাণ টেনশন করলে, আজকে সারা দিন মনে করো টেনশন করলা, এই টেনশনে তোমার একটা নাম্বারও অগ্রসর হবে না, বরঞ্চ আগামী 2 দিনের পড়ার ইমিউনিটি সিস্টেমটা কমে যাবে। আগামী 2 দিন তুমি যে পড়তে বসবা, এটার যে এনার্জি সেটা তুমি পাবা না। তাহলে এটা তোমার এই সময়ে স্মার্টফোন এবং নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ মাইন্ডের যে লোকজন আছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কেমন যে ভাই আসলে নিবন্ধন আমি তো 3বার দিলাম, পাস করতেছি না, আসলে এগুলো থানায় টিকায় নাকি জেলায় টিকায়, এগুলো পারি না, দোদুল্যমা। তুমি বিশ্বাস করো, এগুলো নিয়ে কখনোই তর্কে যাবে না, কোনো কিছুর মধ্যে না। শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে
তুমি এই সময় লেগে থাকো। তাহলে এই দুইটা হচ্ছে মুখ্য বর্জনীয় কাজ, ঠিক আছে। আর এটার সাথে যেগুলো তোমাদের যায় বিভিন্ন মানুষের সাথে তর্ক করা, এগুলো থেকে দূরে থাকবা। ইনশাল্লাহ তোমার রিজিকে যদি থাকে তাহলে অবশ্যই তুমি পারবা। আর এখন করণীয় কি কি, করণীয়র কথা যদি বলি, করণীয়র কথা একটাই, এখন নতুন করে কিছু না পড়া। দেখো আমি একটা একটা করে কথা বলতেছি। নতুন করে, এটা হচ্ছে নতুন করে আমরা আর কিছু পড়ব না, নতুন করে কিছু পড়ব না। যা পড়েছি এটাই বারবার রিভিশন করব, সেটাই বারবার রিভিশন করব। আরেকটা বিষয় করব কি, আমি যেই কাজগুলো করতেছি, আমি যে পড়াশোনাগুলো করছি, এটা আমি বারবার একটু প্র্যাকটিস করি, এটা আমি বারবার একটু প্র্যাকটিস করি। তাহলে দেখব অনেকেই দেখো লিখতে ভয় পায়, পরীক্ষা দিতে ভয় পায়। তুমি একটা কাজ করো না, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে, যেমন দেখো আমি গণিতের একটা দিয়ে উদাহরণ দেখাই, তাহলে সবাই বুঝতে পারবে। এটা তো গণিত, তুমি যে সাবজেক্টেরই হও একই রকম কথা। এই যে দেখো বিগত সালের প্রশ্ন, তুমি বাংলিশের হও, ইংলিশের হও, তুমি যে সাবজেক্টের হও এখানে আছে দেওয়া। তো তুমি এরকমভাবে র্যান্ডমলি এভাবে মনে করো যে একটা বিষয় একটা বের করলে, করে তুমি এরকম দেখলা যে দেখি তো আমি এই ম্যাথটা পারি কিনা, এটা একটু চেষ্টা করি, আমি এটা পারি কিনা, এটা একটু চেষ্টা করি, ঠিক আছে, আমি এটা পারি কিনা, এটা একটু চেষ্টা করি। এভাবে তুমি 5-7টা প্রশ্ন লেখার এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে দেখবা এরকম 5-7টা প্রশ্ন যখন এভাবে লিখবা প্রতিদিন, যে আমি যেটাই করতেছি সেটাই পারতেছি, তাহলে দেখবা যে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। ঠিক কেমনভাবে ক্রিকেট খেলায় যখন দেখবা যে খুব নামি দামি বলার যখন বল করতেছে, একজন ব্যাটসম্যান ওখানে যেই থাক মনে করো, তো সে যখন পরপর 2টা বলে 6 মারে, 3 নাম্বারটাতেও 6 মারে, এরপরে দেখবা যে অটোমেটিক ও মনে করে যে আজকের দিনটা আমার জন্য, আজকের দিনটা আমার জন্য। তো তখন দেখবা যে সে খেলা শুরু করে দেয়। তো তোমার লাইফটাও তো এরকম হইতে পারে, রোহিত শর্মার কোনো একটা ইনিংসের মতো 264, এরকম হতেই পারে, এরকম হতেই পারে। তো তুমি এরকমভাবে যখন আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রত্যয়ী হবা, তখন দেখবা যে অনেক কিছুই সম্ভব। আর তুমি এগুলো দেখে দেখো ভয় পাচ্ছ, আমি এটা পারি না, আমি এটা পারি না, আমি এটা পারি না, এগুলো চিন্তা চেতনা থেকে দূরে থাকবা, নেগেটিভ মাইন্ডের মানুষজনের কাছ থেকে দূরে থাকবা। তাহলে এই সময়ের 2টা কাজ হচ্ছে, তুমি যা পড়েছো এগুলো বারবার রিভিশন করো, সুন্দরভাবে লেখার প্র্যাকটিস করো, হাতের লেখাটার একটু সৌন্দর্য বাড়াও। আর 2 নম্বর কাজ হচ্ছে তুমি র্যান্ডমলি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এটুকু করো, তাহলেই দেখবা ইনশাল্লাহ তোমার 12 তারিখের পরীক্ষা অবশ্যই ভালো হবে, এবং 13 তারিখে কলেজের পরীক্ষা। তো এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন থাকে অনেকের, যে আমরা যারা কমার্সে আছি বা আর্টসের ওই কলেজের পরীক্ষা দেবে, ইকোনমিক্স, এরপর সায়েন্সের যারা আছে তারা কি ক্যালকুলেটর ইউজ করতে পারবে? হ্যাঁ, ক্যালকুলেটর, এই যে দেখো MS 100, যেটা MS 100 এটা ইউজ করতে পারবা, বা 100 MS এটা ইউজ করতে পারবা। অনেকেই বলবে যে আমি 991 ES প্লাস দিয়ে পরীক্ষা দিছি। এটা তো নির্ভর করে কেন্দ্রের ওপর, কেন্দ্র কখনো ইউজ করতে দেয়, কখনো ইউজ করতে দেয় না, ঠিক আছে। তো তুমি স্যারকে ঢোকার সময় বুঝাবা গেটে। অনেক সময় হয়তো অনেক কেন্দ্রে দেখবে যে স্যাররা বোঝে না যে জবের পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো যখন দেখবে এরকম নিয়ম, তখন তুমি একটু পিছিয়ে আসবে, যে একটু পরে ঢুকবো, ঠিক আছে, একটু পরে ঢুকবো। যে ক্যালকুলেটর ছাড়া কিন্তু যারা সায়েন্সে আসো বা কমার্সে আসো বা ওই যে আর্টসের ইকোনমিক্স যারা করবা, তারা কিন্তু ক্যালকুলেটর ছাড়া অনেক কিছুর করতে পারবা না। তাহলে সাথে তোমরা এই 100 MS ক্যালকুলেটরটা রেখে দেবা। এর সাথে নর্মালি দেখো অনেক ক্ষেত্রে অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি থাকে। এর জন্য তোমরা সাধারণ একটা যে ক্যালকুলেটর এমনিতেই, যেটা দিয়ে এমনি আমরা ছোট ক্লাস 6, 7, 8, 9, 6, 7, 8, 9 হিসাব করি, বা দোকানে ছোট যে ক্যালকুলেটরটা ওই প্রায় 150-200 টাকা দাম, ওইটা কেনা লাগবে না, কারো কাছ থেকে একটু নিবা, কারো কাছ থেকে একটু নিবা। তাহলে 2টাই রেখে দিবা। ক্যালকুলেটর একটা যদি কোনো ক্রমে তোমাকে বের করতে না দেয়, তো এটা দিয়েও তুমি কাজ চালাইতে পারবা। কিন্তু কলেজের ক্ষেত্রে মাস্ট লাগবে, স্যারকে বুঝাবা যে ক্যালকুলেটর ছাড়া এটা না। তো NTRC এবার এটা দিক নির্দেশনা তোমার দেবে কিনা জানি না, তারপরেও তোমরা নিজের দিক থেকে এটা প্রস্তুতি নিয়ে থাকবা। সর্বোপরি আমি লাস্ট কথা যেটা বলবো, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, শুধু একটা ঘটনা তোমাদের বলি। আমি 16তম স্কুল কলেজে পাশ করেছি। তো আমার স্কুলের মার্কস ছিল হচ্ছে 83 এবং কলেজের মার্কস ছিল হচ্ছে 88। তো এই মার্কটা কেন উল্লেখ করতেছি তোমাদের একটু বুঝাই। দেখো, স্কুলের পরীক্ষাটা হয় আগের দিন, স্কুলের পরীক্ষাটা হয়
আগের দিন। আমিও তো যখন পরীক্ষার্থীর মাথায় টেনশন থাকবে এইটাই, পরীক্ষার হলের বাইরে যখন তুমি দেখবা, তুমি যদি এবার প্রথম পরীক্ষা দাও, গত বছরের প্রশ্ন যখন বাইরে দেখছো তুমি বলছো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন অনেক সহজ ছিল, কিন্তু যখন নিজে পরীক্ষা দেওয়া হয় তখন দেখবা যে ওটা অনেক বেশি কঠিন হয় এবং ওই 3 ঘন্টায় আনসার করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখো, আমি যখন স্কুলের পরীক্ষা দিলাম, স্কুলের পরীক্ষা শুক্রবারে দেওয়ার পর আমার অনেক ফ্রেন্ডরা রাজশাহী থেকে চলে আসলো যে না, স্কুলের যে অবস্থা কলেজে তো থাকবোই না। তো আমি চিন্তা করলাম যেহেতু আসছি, প্রস্তুতি নিয়ে আসছি, দেখি না ম্যাচটা খেলি, ফলাফল তো আল্লাহ তাআলার হাতে, আমি জানি না কি হবে। তো ঠিক একইভাবে দেখো পরের দিনে পরীক্ষা দিলাম এবং এই 88 দিয়েই আমি চাকরি পেয়ে গেলাম, এটা দিয়েই বর্তমানে কর্মরত আছি আর কি কলেজে। তো এই ক্ষেত্রে দেখো, আমি তোমাদের শুধু একটাই অনুরোধ করব, তোমরা যখনই কোনো পরামর্শ নেবা একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেবা, একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেবা যে কোনোদিন নিবন্ধন পরীক্ষা দেয়নি কিন্তু অনেক বড় বড় স্যার হয়ে গেছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিবা না, কারণ নিবন্ধনের বিষয়টা তারা হয়তো ওইভাবে জানে না। এনটিআরসিকে আমি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে থাকি। তো এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিবা, ঠিক আছে? আর যারা জানে না, অনেকে হয়তো মনে করো যে একজন বিসিএস ক্যাডার স্যার আছেন, উনি হয়তো নিবন্ধন সম্পর্কে অনেক ভালো বলতে পারবে, না উনি এটা সম্পর্কে ভালো বলতে পারবেন না, উনি বিসিএস সম্পর্কেই ভালো বলতে পারবেন। নিবন্ধনে যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে, যারা ভালো পর্যায়ে আছে, তাদের কাছ থেকে পরামর্শগুলো নিবা আর কি। তাহলে এই যে দেখো যে কথাটা বললাম, আমি যদি ভেঙে পড়তাম অন্যদের মতো চলে আসতাম, তাহলে আজকে দেখো আমার এই জবটা হইতো না, আমার এখানে টিকে থাকতে হইতো, স্কুলের জব করতে হইতো। তো স্কুল আর কলেজের জবের মধ্যে অনেক পার্থক্য। তাহলে আমি যদি এখানে আসি, দেখো সায়েন্সের যারা আছো তারা আগে স্কুলের প্রস্তুতি নাও, পরের বার কলেজে নেবা, এবং আর্টসের এবং কমার্সের অর্থাৎ বিজনেস এবং মানবিকের যারা আছো তারা প্রথমে কলেজের প্রস্তুতি নিবা, কারণ তোমাদের স্কুলে অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে পড়তে হয়, এই ক্ষেত্রে কলেজের প্রস্তুতি নেওয়াটা বেশি ভালো। তোমরা একটার প্রস্তুতি ভালোভাবে নাও। আর বাংলা, ইংরেজি, আইসিটি, আরবিক যারা আছো তোমরা যে কোনো একটা নিতে পারো, তোমাদের অনেক বেশি সুবর্ণ সুযোগ, তোমরা সৌভাগ্যবান, তোমরা সৌভাগ্যবান। আর সায়েন্সের যারা ভৌত বিজ্ঞান, এরা তো বেসম্ভব সৌভাগ্যবান, পাশ করলেই চাকরি। তো দেখো, আমি লাস্ট যে কথাটা বলতেছি সেটা হচ্ছে, লাস্ট মুহূর্তে তুমি নেগেটিভ চিন্তা এটা বর্জন করো, তোমার স্মার্টফোনটা ব্যবহার সীমিত, একদম লিমিট করে ফেলে দাও, যে আমি এখন ইউজ করবই না। ফেসবুকে দেখি অনেকেই পোস্ট দিচ্ছে, এখনও বিভিন্ন গ্রুপে দেখি যে এইটা নেওয়া যাবে কিনা, এইটা নেওয়া যাবে কিনা, এইটা পড়বো কিভাবে, এই ম্যাথের সলিউশন কি। বিশ্বাস করো, তোমরা যারা এই খেলার মধ্যে রত আছো তাদের ভবিষ্যৎ অন্ধকার, তারা ভালো কিছু করতে পারবে না। আরেকটা বিষয়, এখন যেটা করণীয়, যেই কথাটা বললাম, এই কাজটা প্রতিদিন করো, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, এই 15 দিন 8 থেকে 10 ঘন্টা টেবিলে বসে থাকো। ইনশাআল্লাহ তোমার রিজিকে যদি থাকে অবশ্যই তুমি সফল হবে। আর আল্লাহর কাছে বারবার একটু চাও, খায়মনি বাক্য আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সফলতা দান করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। তো দেখা হবে পরবর্তী তোমাদের ভাইবার যে ভিডিও, সেই তোমরা রিটেন পরীক্ষাটা দাও, রিটেন পরীক্ষা দেওয়ার পর ভাইবার যে ভিডিও হবে, সেই ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ভাইবার দিক নির্দেশনা দিব, যতটুকু আমি জানি ততটুকু দিব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে এগুলো দেখিও, আর যদি ভালো না লাগে তাহলে কোনো দরকার নাই দেখার, ঠিক আছে? আমার ভিডিও স্কিপ করে যাইবা প্রথমেই, যে দেখার দরকার নাই। আর লাস্ট আরেকটা কথা বলি, দেখো খাতায় যখন লিখবা, হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে লেখার সময় তোমরা অবশ্যই খাতায় মার্জিন করে লিখবা। আমি এগুলো তো প্রথমের দিকে আলোচনা করেছি, খাতায় অবশ্যই দেখো এরকম মার্জিন করে লিখবা, মার্জিন করবা, এরকম মার্জিন স্কেল করবা, মার্জিন দিবা, দিয়ে লিখবা। লিখলে লেখার মানটা ভালো হয়, প্রশ্নটা এখানে দিবা। এগুলো হচ্ছে আমি প্রথম দ্বিতীয় যে আলোচনাগুলো আছে, প্রথম দ্বিতীয় পার্টে আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর ওইদিকে যাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দোয়া করি প্রত্যেকেই, তোমরা যারা 18তম নিবন্ধন দিচ্ছ, আল্লাহ তোমাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকেরই একটা রিজিকের দুয়ার উন্মোচন করে দেখ। সবার জন্য অফুরন্ত দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।